আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডের মধ্যে একটি বা দুইটি সৃজনশীল এসে থাকে। এই সৃজনশীল প্রশ্নগুলোর সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিতে গেলে অবশ্যই আমাদের কতগুলো টপিকের উপর ভালোভাবে ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেগুলো থেকে প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন করলে এই টপিকগুলোর উপরে প্রশ্ন করে এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভালোভাবে টপিকগুলো খেয়াল করলে তোমরা অবশ্যই এখানে সব টেকনিক বলা আছে, ঠিক আছে? এখানে টেকনিকগুলো বলা আছে এবং প্রশ্নের উদ্দীপকটি চেনার উপায় সব টেকনিক আকারে দেওয়া আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই অধ্যায় থেকে যেই সৃজনশীল আসুক না কেন তোমরা এখান থেকে 8 অথবা 9 নাম্বার খুব সহজেই পেতে পারবা। এখন চলো আর দেরি না করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক দেখে আসি, তা হচ্ছে 1 নম্বরে ভার্চুয়াল রিয়ালিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ভার্চুয়াল রিয়ালিটি এর সংজ্ঞাটা তোমরা সবার আগে শিখে নিবা। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। এখানে চিনার উপায়, ঠিক আছে, উদ্দীপকটি দেখে তুমি সহজেই চিনতে পারবা। উদ্দীপকের কোথাও না কোথাও যদি কৃত্রিম পরিবেশ অথবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অথবা ত্রিমাত্রিক ইমেজ অথবা সিমুলেটেড পরিবেশ অথবা সিমুলেশন পরিবেশ, এই কথাগুলোর যে কোনো একটি উদ্দীপকের মধ্যে থাকে তাহলেই তোমার বুঝে নিতে হবে এটা ভার্চুয়াল রিয়ালিটির কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, ধরো উদ্দীপকের মধ্যে কোথাও যদি থাকে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ অথবা কৃত্রিম পরিবেশ অথবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অথবা ত্রিমাত্রিক ইমেজ তৈরি অথবা সিমুলেটেড পরিবেশ অথবা সিমুলেশন পরিবেশ, এই কথাগুলো উদ্দীপকের কোথাও যদি থাকে তাহলে তোমার অবশ্যই এটা বুঝতে হবে কি এটা ভার্চুয়াল রিয়ালিটি। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে স্বপ্নের জগৎ। ভার্চুয়াল রিয়ালিটি কি? স্বপ্নের জগৎ। ধরো তুমি এখানে অবস্থান করতেছো, ঠিক আছে, তুমি ধরো তোমার বাড়িতে অবস্থান করতেছো, এটা তোমার বাড়িতে অবস্থান করতেছো তুমি, ঠিক আছে। এখন তুমি যদি বাড়িতে অবস্থান করে তুমি ধরো তুমি বাড়িতে অবস্থান করতেছো, তুমি যদি চাঁদের দেশে হাঁটতেছো, তুমি যদি দেখো তুমি চাঁদের দেশে কি করতেছো, হাঁটতেছো, অর্থাৎ তোমার অবস্থান চাঁদের দেশে, কিন্তু তুমি আসো কোথায়? বাড়িতে। তাহলে অবশ্যই এটা কি? তুমি কল্পনার জগতে বাস করতেছো, তাহলে এটা ভার্চুয়াল রিয়ালিটি। অথবা ধরো তুমি বাড়িতে থেকে তুমি যদি দেখতেছো, হ্যাঁ, যুদ্ধ করতেছো, বাড়িতে থেকে তুমি যদি দেখতেছো সমুদ্র সৈকতের পার দিয়ে হাঁটতেছো, ঠিক আছে। অর্থাৎ এই যে তুমি স্বপ্নের মতন এরকম কাজ যদি তুমি করে থাকো এটা ভার্চুয়াল রিয়ালিটি। যেমন কৃত্রিম একটা পরিবেশ তৈরি করলো, এই পরিবেশের মাধ্যমে তুমি অনেক কিছু দেখলা, অথবা কৃত্রিম পরিবেশ তৈরি করলো, এটার মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের যুদ্ধ প্রশিক্ষণ অথবা হ্যাঁ এই তোমার ডাক্তারি প্রশিক্ষণ অথবা তোমার নানা ধরনের অপারেশনের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণগুলো থাকা, কৃত্রিম পরিবেশ থাকা, ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা, সিমুলেটেড পরিবেশ তৈরি করা, সিমুলেটেড পরিবেশ, এই কথাগুলো যদি তোমার কোনো উদ্দীপকে থাকে তাহলে তোমার ধরতে হবে কি এটা ভার্চুয়াল রিয়ালিটি। তারপরে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি টপিক হচ্ছে বায়োমেট্রিক্স। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক কি বায়োমেট্রিক্স। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা তোমরা নিজ দায়িত্বে শিখে নিবা। বায়োমেট্রিক্স এটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণের একটি পদ্ধতি। বায়োমেট্রিক্সটা কি? ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি। এখানে টেকনিকটা কি থাকবে? অবশ্যই তোমার উদ্দীপকের মধ্যে থাকবে পরিচয়পত্র শনাক্তকরণ, অর্থাৎ তোমার যে পরিচয়, তুমি হ্যাঁ কার ছেলে, কার বাবা, তোমার নাম কি, তোমার ডিএনএ পরীক্ষা, এই যে পরিচয় শনাক্ত করা, অর্থাৎ তুমি কে, এই যে পরিচয়টা শনাক্তকরণ করা অথবা ডিএনএ পরীক্ষা করা অথবা তোমার আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ তুমি কোনো অফিসে ঢুকতেছো, কোনো একটি নির্দিষ্ট ডিভাইসের মধ্যে তুমি আঙ্গুলের ছাপ রাখলা, সাথে সাথে দরজাটা খুলে গেল, এটাকে বলা হচ্ছে আঙ্গুলের ছাপ। অর্থাৎ এটা বায়োমেট্রিক্সের একটি পদ্ধতি। ধরো আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মোবাইলের লক খুলতে পারি। তোমার যে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ যে ব্যক্তির মোবাইল, সে যে ফিঙ্গার দিয়ে রাখে, ওই ফিঙ্গার দিয়ে কিন্তু মোবাইলটা খোলা যায়। অন্য একটা লোক যদি এটা খুলতে চায় তাহলে কিন্তু কোনোভাবে ওই মোবাইলটির লকটা খুলবে না, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এটা হচ্ছে আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট। অন্য একটি মাধ্যম হচ্ছে চোখের রেটিনা, অর্থাৎ চোখের স্ক্যান বা আইরিস, অর্থাৎ কোনো একটি ডিভাইসের দিকে তুমি নির্দিষ্টক্ষণ যখন তাকিয়ে থাকবা, তোমার এই যে অফিসের দরজা বলো, কক্ষের দরজা বলো, এটা খুলে যাবে। কি? কোনো একটি নির্দিষ্ট ডিভাইসের দিকে তুমি যখন কি করবা, তুমি যখন নির্দিষ্টক্ষণ তাকিয়ে থাকবা, তোমার কি
হয়ে যাবে এই যে এটা বায়োমেট্রিক্সের একটি পদ্ধতির মধ্যে পড়বে এবং এটা চোখের রেটিনা অথবা আইরিসের মধ্যে পড়বে। অথবা একটা জিনিস মাথায় রাখো, ধরো তোমার অনেক সময় উদ্দীপকের মধ্যে থাকতে পারে ঘ নাম্বারের মধ্যে এই যে আঙ্গুলের ছাপ, এখন আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনা এই দুটির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক? এটার মধ্যে সর্বদা এটার মধ্যে সর্বদা আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্ট বেশি সুবিধাজনক। কারণ হচ্ছে তুমি একটি কক্ষে অথবা অফিসে প্রবেশের ক্ষেত্রে তুমি নির্দিষ্ট একটি ডিভাইসের মধ্যে আঙ্গুলের ছাপ রাখলা, দরজাটি খুলে গেল, এবং কক্ষে প্রবেশের ক্ষেত্রে তুমি একটি নির্দিষ্ট ডিভাইসের দিকে নির্দিষ্টক্ষণ তাকিয়ে থাকলা, তোমার দরজাটা কি করলো? খুলে গেল। এখন এই দুইটার মধ্যে তোমার অবশ্যই দুইটাই আমাদের বায়োমেট্রিক্স এর অন্তর্ভুক্ত, কিন্তু কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা আঙ্গুলের ছাপ সুবিধাজনক। কারণ এই যে আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গারপ্রিন্টের যে ডিভাইসটা, এই ডিভাইসটা তুলনামূলক দামে সস্তা, অ্যাভেলেবেল পাওয়া যায়, নষ্ট হলে সহজেই শনাক্ত করা যায় এবং সহজে ঠিক করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, ঠিক আছে। তারপরে এই যে চোখের রেটিনার জন্য যে ডিভাইসটা, এটা তুলনামূলকভাবে দাম অনেক বেশি, এটা নষ্ট হলে সহজে শনাক্তকরণ করা যায় না, ঠিক আছে, তুলনামূলকভাবে সহজে পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো এটার দাম অনেক বেশি, হ্যাঁ দাম অনেক বেশি, দেহের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এজন্য এটা আমাদের এটার থেকে এই যে চোখের রেটিনা থেকে আঙ্গুলের ছাপটা বেশি সুবিধাজনক। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি টপিক, তা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা তুমি মনে রাখবা হচ্ছে কিভাবে, এই যে আমি এখানে সহজে মনে রাখার টেকনিক দিয়েছি, তা হচ্ছে নতুন কোনো জীবকোষ সৃষ্টির জন্য আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। হাইব্রিড কোনো শস্য অর্থাৎ উন্নত জাতের শস্য অথবা অধিক ফসল উৎপাদনের জন্য আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। মানে কিভাবে থাকবে? উদ্দীপকের মধ্যে কোথাও নতুন জীবকোষ সৃষ্টি এই কথাটা উল্লেখ থাকবে, অথবা হাইব্রিড শস্য এই কথাটা উল্লেখ থাকবে, অথবা দুধে আমিষের পরিমাণ বাড়ানো এই কথাটা উল্লেখ থাকবে, ফসলের ঘাটতি অথবা মাছের ঘাটতি, অর্থাৎ তুমি যখন ফসল উৎপাদন করেছো তখন তোমার ফসলের ঘাটতি হয়েছে, অর্থাৎ তোমার ফসল বৃদ্ধি পায় না, খুবই অসন্তুষ্টজনক তোমার ফসল উৎপাদন হয়, তখন তুমি তোমার বন্ধুর পরামর্শে এমন এক জাতের প্রযুক্তি তুমি ইউজ করেছো, তখন তোমার ফসলের ঘাটতি অথবা মাছের ঘাটতি এটা পূরণ করে তুমি বিদেশেও কি করতে পারো? রপ্তানি করতে পারো, ঠিক আছে। এই যে উদ্দীপকের মধ্যে যদি থাকে মাছের ঘাটতি, ফসলের ঘাটতি পূরণ করা যায়, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পূরণ করা যায়। তারপরে আসছে উন্নত জাত তৈরি। উন্নত কোনো জাতের শস্য তৈরির ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। অধিক ফলন তৈরি করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং তৈরি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে বুঝবা? যখনই থাকবে এই কথাগুলো উদ্দীপকের কোথাও থাকবে, ধরো নতুন জীবকোষ সৃষ্টি, হাইব্রিড শস্য উৎপাদন, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, ফসলের ঘাটতি, মাছের ঘাটতি, উন্নত জাত তৈরি অথবা অধিক ফসল তৈরি, তাহলে তোমার অবশ্যই কি বুঝতে হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকগুলো সহজে ধরার পরে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ হচ্ছে বানানগুলো শুদ্ধ করা। তোমরা অনেকে বানান শুদ্ধ করে লিখতে পারো না, যদি তোমরা বানান শুদ্ধ করে না লিখতে পারো তাহলে তোমাদেরকে কেটে 0 দিবে, ঠিক আছে। অবশ্যই বানানগুলো সতর্কতার সাথে তোমরা খেয়াল করে লিখবা, বানান শুদ্ধভাবে না লিখতে পারলে তোমাদের কিন্তু নাম্বার পাওয়া আশা করা যায় না। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ন্যানো টেকনোলজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ন্যানো টেকনোলজি, এই টপিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক বেশি আসতে দেখা যায়। ধরো উদ্দীপক আকারে যদি কখনো দেওয়া থাকে যে বিজ্ঞান অথবা প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা, তাহলে অবশ্যই তোমার কি বুঝতে হবে? ন্যানো টেকনোলজি। অথবা এর সংজ্ঞায় তুমি দিতে পারো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। তাহলে 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻৯, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, এটা নৈবিত্তিকের মধ্যে আমাদের আসে। 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10⁻৯। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে এই যে ন্যানো টেকনোলজি, এটা আমাদের কোথায় ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজিটা আমাদের ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণে। অর্থাৎ ধরো আমরা চিপস অথবা প্যাকেটজাত দ্রব্যের ভিতরে আমরা একটি খাদ্য রাখলে এটার মেয়াদ থাকে, ঠিক আছে, এত বছর অথবা এত মাস পর্যন্ত মেয়াদ থাকবে। এই যে প্যাকেটজাত করার ক্ষেত্রে অথবা খাদ্য সংরক্ষণ, খাদ্য ভালো থাকার জন্য আমরা যে প্রযুক্তিটা ইউজ করি এটাকে বলা হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। যেমন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে, চিপস অথবা প্যাকেটজাত দ্রব্যের ক্ষেত্রে, খাদ্য প্যাকেটজাতকরণের ক্ষেত্রে এর মধ্যে দুইটি টপিক বা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, আরেকটা হচ্ছে বটম আপ পদ্ধতি। অর্থাৎ টপ ডাউন পদ্ধতি হচ্ছে বৃহৎ কোনো কিছু থেকে যদি ক্ষুদ্র আকৃতির কোনো কিছু তৈরি করে, অথবা বটম আপ পদ্ধতি মানে হচ্ছে ক্ষুদ্র আকৃতি থেকে বৃহৎ আকৃতির কোনো কিছু
তৈরি করা, যেমন খাদ্য, শিল্প, উৎপাদন ইত্যাদির ক্ষেত্রে আমাদের ন্যানো টেকনোলজি বুঝতে হবে। আরেকটি কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরো আমাদের কম্পিউটারের মধ্যে ছোট ছোট হার্ড ডিস্ক, কম্পিউটারের মধ্যে ছোট ছোট হার্ড ডিস্ক, অথবা তুমি একটি খেলার মধ্যে গেলা, গিয়ে দেখলে একটি বল দেখলে তুমি আশ্চর্য হলা, বলটির মধ্যে গায়ে মেয়াদের কথা উল্লেখ আছে, ঠিক আছে, বলটির গায়ে মেয়াদের কথা উল্লেখ আছে। এই যে মেয়াদ কথাটা থাকা মানে হচ্ছে এটা ন্যানো টেকনোলজি, ঠিক আছে, এটা কি ন্যানো টেকনোলজি। আশা করি বুঝতে পেরেছো। এই টপিকগুলো যদি কোথাও উদ্দীপকে দেখো তাহলে এটা ন্যানো টেকনোলজি। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্রায়ো সার্জারি। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি ক্রায়ো সার্জারি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, ক্রায়ো সার্জারি মানে হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি। ক্রায়ো সার্জারি মানে কি একটি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিটা একটি অদ্ভুত ধরনের, যেমন রক্তপাতবিহীন চিকিৎসা, শল্য চিকিৎসা, অতি শীতল তাপমাত্রা অথবা ঠান্ডা তাপমাত্রা ব্যবহার, আর্গন গ্যাস, তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, -41°C থেকে -196°C পর্যন্ত, আবার রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা, ত্বকে টিউমার, তিল, আঁচিল, ক্যান্সার ইত্যাদির ক্ষেত্রে আমাদের ক্রায়ো সার্জারি ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের মধ্যে যদি কখনো থাকে যে তোমার বন্ধু অথবা তোমার হাতের মধ্যে একটি টিউমার হয়েছে, এখন তোমার সুগার আছে, ঠিক আছে, ডায়াবেটিস আছে, এখন রক্তপাতবিহীন তোমাকে এমন একটি শীতল তাপমাত্রা ব্যবহার করে একটি চিকিৎসা করলো, তোমার ক্যান্সারটা ক্যান্সারটি ভালো করে দিল। অথবা তোমার রোগাক্রান্ত যে কোষ, এখানে কি করলো, শল্য চিকিৎসার মাধ্যমে, রক্তপাতবিহীন চিকিৎসার মাধ্যমে কি করলো, এই রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করে দিল। ধরো তোমার ত্বকের মধ্যে টিউমার হয়েছে, আঁচিল হয়েছে অথবা তিল হয়েছে, এগুলো শল্য চিকিৎসার মাধ্যমে, রক্তপাতবিহীন চিকিৎসার মাধ্যমে ঠিক করে দিয়েছে। তাহলে তোমার কি বুঝতে হবে, এই যে অতি শীতল তাপমাত্রা, আর্গন গ্যাস, তরল নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, অথবা -41° থেকে -196°C তাপমাত্রা, এইগুলো থাকা মানে হচ্ছে তোমার বুঝতে হবে এটা ক্রায়ো সার্জারি। কি বুঝতে হবে, এটা ক্রায়ো সার্জারি। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো আমাদের আরেকটি টপিক হচ্ছে রোবোটিক্স অথবা রোবট, ঠিক আছে, রোবোটিক্স অথবা রোবট, দুইটাই এক কথা। তাহলে এই যে রোবটটা কিভাবে বুঝবা, রোবটটা বোঝার জন্য টেকনিকটা হচ্ছে, রোবটের একটি নাম হচ্ছে অ্যাকচুয়েটর, ঠিক আছে, অ্যাকচুয়েটর। এই যে কখনো কখনো বলা থাকতে পারে, তুমি রাজধানীর অদূরে একটি শিল্প কারখানা তৈরি করেছো, যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে তুমি সফটওয়্যার তৈরি করবা, অ্যাকচুয়েটরের সাহায্যে তুমি কি করবা, অনেক দুঃসাধ্য কাজ করবা। এই যে অ্যাকচুয়েটর, এই অ্যাকচুয়েটর কথাটা থাকলে তোমার বুঝতে হবে এটা রোবটের কথা বলা হয়েছে। অথবা যদি বলা থাকে 360° পর্যন্ত ঘুরতে পারে, এমন একটি যন্ত্র তুমি আবিষ্কার করেছো যেটা 360° পর্যন্ত ঘুরতে পারে, এটাও রোবোটিক্স। তারপরে যত ঝুঁকিপূর্ণ কাজ আছে এটি ব্যবহার করা হয়, ঠিক আছে, যত ঝুঁকিপূর্ণ কাজ আছে সব ক্ষেত্রেই কি রোবোটিক্স ব্যবহার করা হয়। তারপরে যত ধরনের দুঃসাধ্য অথবা কষ্টের কাজ আছে সবগুলোর ক্ষেত্রে রোবোটিক্স ব্যবহার করা হয়। তারপরে আসো চতুর্থ শিল্প বিপ্লব, এই কথাটা মাথায় মধ্যে রাখতে হবে, এই কথাটা অবশ্যই তোমার মাথার মধ্যে রাখতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব, এই কথাটা থাকা মানে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে মানুষের সংখ্যা সীমিত হয়ে যাবে, মানুষের সংখ্যা কি হয়ে যাবে, সীমিত হয়ে যাবে, মানুষের সংখ্যা সীমিত হয়ে যাবে, মানুষের বিকল্প হিসাবে একটি যন্ত্র তৈরি করবে, মানুষের বিকল্প হিসাবে যন্ত্র একমাত্র রোবোটিক্স, ঠিক আছে। তাহলে মাথায় কি রাখবা, যখনই বলা থাকবে চতুর্থ শিল্প বিপ্লব, এর মানে হচ্ছে মানুষের সংখ্যা সীমিত হয়ে যাবে, মানুষের পরিবর্তে অন্যান্য যন্ত্রের সাহায্যে কাজ করাবে। এই যে মানুষের যে দুঃসাধ্য কাজ এটা রোবট সহজেই করে নিতে পারে, কষ্টদায়ক কাজগুলো করে নিতে পারে, ঝুঁকিপূর্ণ কাজ এখানেও রোবটের মাধ্যমে করিয়ে নেওয়া যায়। তাহলে তোমার বুঝতে হবে কি এটা রোবোটিক্স। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা সংক্ষেপে বলা হয় এআই, ঠিক আছে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা কিভাবে বুঝবা, মানুষের চিন্তা ভাবনাগুলোকে যখন কম্পিউটারে অর্থাৎ যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়া হয়, মানুষের চিন্তা ভাবনা অর্থাৎ মানুষের যে বুদ্ধি, ঠিক এরকম বুদ্ধি যদি কোনো যন্ত্রের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অথবা যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়া হয়, তখন তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এই যে এখানে আমি একটি সংজ্ঞা লিখেছি, মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা 1956 সালে যুক্তরাষ্ট্রের, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কোথায় আবিষ্কার হয়েছে, 1956 সালে যুক্তরাষ্ট্রের MEF ওল্ড জন ম্যাককার্থি সর্বপ্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উল্লেখ করেছে। এই যে শব্দটি কে উল্লেখ করেছে, যদি থাকে তাহলে লিখতে পারো তুমি, MEF ওল্ড জন ম্যাককার্থি
এই যে এটা সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেছে। আর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অ্যালান টুরিং, ঠিক আছে, অ্যালান টুরিং। আর এটা সর্বদা মনে রাখবে, এটা উদ্দীপক আকারে কিভাবে আসে, এটা উদ্দীপক আকারে আসে হচ্ছে, ধরো তুমি একটি শহরে গেলা, শহরে গিয়ে দেখলা গাড়ির মধ্যে উঠলা, গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নেই, গাড়ির মধ্যে কি নেই, কোনো ড্রাইভার নেই, গাড়িটি নিজে নিজে যেখানে যেভাবে ব্রেক কাটানোর দরকার এই ব্রেকটা গাড়ি নিজে নিজে কাটাতে পারে, ঠিক আছে। ধরো কোনো গাড়ির সাথে ধাক্কা লাগতেছে না, যখন বামে ঘুরবে তখন বামে ঘুরছে, যখন ডাইনে ঘুরছে তখন ডাইনে ঘুরছে, অর্থাৎ এক কথায় সে স্বয়ংক্রিয়ভাবে রাস্তা পারাপারে সক্ষম, ঠিক আছে। এটা কিভাবে বুঝবা, যখন কোনো একটি গাড়ি চলাচলের ক্ষেত্রে দেখবা চালক নেই, অর্থাৎ গাড়ির কোনো ড্রাইভার নেই এবং গাড়িটি নিজে নিজে রাস্তা চলাচল কোথায় কিভাবে যেতে হবে ডানে বামে সব চলাচলে সক্ষম, তখন তোমার অবশ্যই এটা বুঝতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো তা আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখন আসো আমাদের কম কম উদ্দীপকের মধ্যে প্রায় সময় আসতে দেখা যায়, এই উদ্দীপকগুলো আমরা একটু দেখে আসি। ধরো প্লেজিয়ারিজম মানে হচ্ছে অন্যের কোনো কিছু তুমি অনুমতি ব্যতীত চুরিত করলাই এবং নিজের নামে এটাকে প্রচার করে দিলা। ধরো তুমি এটা আবিষ্কার করেছো, যে কোনো একটা উপন্যাসের বই, এখন উপন্যাসটি তুমি কি করলা, উপন্যাসের লেখাগুলো তুমি হুবহু কপি করলা এবং তোমার নিজের নাম, লেখকের নাম পরিবর্তন করে তোমার নিজের নাম দিয়ে চালিয়ে দিলা, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম, ঠিক আছে। তারপরে হ্যাকিং, কোনো কিছু অনুমতি ব্যতীত, ধরো তোমার বন্ধু এবং তুমি কম্পিউটার মধ্যে তথ্য রাখলা, তোমার বন্ধু তোমার অনুমতি ব্যতীত তোমার কম্পিউটার গেটে তোমার তথ্যগুলো, গোপন তথ্যগুলো নিয়ে গেল, এটাকে বলা হয় হ্যাকিং, ঠিক আছে। আর যখন এটা নিজের নামে চালিয়ে দেবে তখন এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে ই লার্নিং মানে হচ্ছে ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ যখন তুমি দেশে থেকে বিদেশে কোনো ডিগ্রি অর্জন করবা, অর্থাৎ ডিগ্রি অর্জনের জন্য তুমি বাংলাদেশে থেকে যদি আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড এরকম দেশের মধ্যে, অন্য দেশের মধ্যে ডিগ্রি অর্জন করো, অথবা তুমি বাড়ির থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, তাহলে এটাকে বলা হয় ই লার্নিং। আশা করি বুঝতে পেরেছো। তারপরে ধরো আউটসোর্সিং, ধরো তুমি এবং তোমার বন্ধু কি করলা, লেখাপড়া করে কোনো চাকরি পেলা না, এখন তুমি কি করলা, ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে তুমি এমন একটা কাজ শনাক্ত করে নিলা, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে যখন তুমি অর্থ উপার্জন করলা, তখন কি করলা, তোমার নিজস্ব যে চাহিদা তা তো পূরণ হলো এবং তোমার সমাজের সকল মানুষকে তুমি আউটসোর্সিং এর মাধ্যমে এই ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের একটি কাজ তুমি তৈরি করে দিলা। এই যে আত্মকর্মসংস্থান, এর মাধ্যমে তারা স্বাবলম্বী হলো এবং অর্থনৈতিকভাবে দেশ উন্নত হলো। এই যে ঘরে বসে নিজের কাজ নিজে করা ইন্টারনেটের মাধ্যমে, যদি এরকম কোনো তুমি উদ্দীপক পাও তাহলে তোমার অবশ্যই বুঝতে হবে আউটসোর্সিং, ঠিক আছে। তাহলে তোমার কি বুঝতে হবে, আউটসোর্সিং। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক দুইটা উদ্দীপক দেখে আসি, তাহলে আমাদের বুঝতে অনেকটা সহজ। এই যে এখানে একটি উদ্দীপক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই যে এখানে আছে চতুর্থ শিল্প বিপ্লব, আমি একটু আগে আলোচনা করেছি, চতুর্থ শিল্প বিপ্লব মানে হচ্ছে রোবোটিক্সের একটি ইঙ্গিত, ঠিক আছে। তারপরে এখানে বলা আছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ সম্পন্ন হবে। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, মানুষের সহায়তা ছাড়া অ্যাকচুয়েটর, এই যে অ্যাকচুয়েটর আমি আমার টেকনিকের মধ্যে লিখেছিলাম, এই যে অ্যাকচুয়েটর আমি এখানে দেখো রোবটের মধ্যে রেখেছিলাম কি, এই যে রোবট মানে হচ্ছে অ্যাকচুয়েটর এবং মানুষের সাহায্য ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ সে করতে পারবে, এটাকে বলা হয় রোবোটিক্স, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা রোবোটিক্স, ঠিক আছে। তারপরে কি আছে, কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ এবং ত্রিমাত্রিক ইমেজ, এটা কোথায় ছিল, এটা প্রথমে ছিল দেখো একটু খেয়াল করে, এই যে আমাদের প্রথম ছিল এই যে কৃত্রিম পরিবেশ অথবা সিমুলেটেড পরিবেশ অথবা ত্রিমাত্রিক ইমেজ, এই কথাগুলো থাকা মানে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটি। এই যে প্রথমটা ভার্চুয়াল রিয়ালিটি। এখন আসো উদ্দীপকটি আমরা একটু পড়ি, আমাদের রিকোয়ারমেন্টটি চেয়েছে ই লার্নিং কি, ক নাম্বারে কি চেয়েছে, ই লার্নিং কি। তারপরে ই লার্নিং একটু আগে আমি আলোচনা করেছি। তারপরে হচ্ছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। গ নাম্বার চেয়েছে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি আনায়া বানায়া লেখো আইসিটির মধ্যে একটা নাম্বারও তুমি পাবা না, অবশ্যই তোমার উদ্দীপক ধরতে হবে ফার্স্ট অফ অল। তারপরে এই যে তোমাকে প্রশ্নই তারা করেছে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো, তাহলে তুমি এখানে দেখো এই যে
প্রকৌশলীগণ, এই যে প্রকৌশলীগণে কি ব্যবহার করেছিল, এই যে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি কি? তাহলে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। প্রথমে লিখবা নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এটা লেখার পরে দাড়ি দিয়ে তুমি ভার্চুয়াল রিয়ালিটি লিখে এই যে এইভাবে তুমি কি করবা, একটু কোটেশন দিয়ে ভার্চুয়াল রিয়ালিটির সংজ্ঞাটা লিখবা। লেখার পরে তুমি এই উদ্দীপক থেকে আর এই ভার্চুয়াল রিয়ালিটির সাথে মিলিয়ে লিখে দিবা। আশা করি 3 থেকে তোমাকে 3 দিতে তারা বাধ্য, ঠিক আছে, একটু কৌশল করে লিখলে। তারপরে ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারে উপর কিরূপ প্রভাব ফেলবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি, তাহলে পোশাক শিল্পের ব্যবহৃত প্রযুক্তিটি কি? অবশ্যই রোবোটিক্স, ঠিক আছে, অর্থাৎ রোবট। এখন একটু খেয়াল করো, তোমার রোবট যদি আমাদের শ্রম বাজারে চলে আসে তাহলে শ্রম বাজারে অবশ্যই ব্যাপক প্রভাব পড়বে, কারণ আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে। আমাদের মানুষের সংখ্যা, যারা শ্রমিক আছে তাদের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাবে, ঠিক আছে। বৃদ্ধি পেলে আমাদের রোবটের মাধ্যমে কাজগুলো করিয়ে নিবে, তাহলে আমাদের শ্রমিকের শ্রম অবশ্যই সস্তা হয়ে যাবে, ঠিক আছে, তুলনামূলক সস্তা হয়ে যাবে এবং এগুলো বেকারত্ব বৃদ্ধি পাবে, এটা প্রভাব পড়বে। তোমরা একটু বিস্তারিত পড়ে নিবা। তারপরে চলো আমরা আরেকটি বোর্ড দেখে আসি। রাজশাহী বোর্ড 2024, এখানে দেখো আছে ক, গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি সংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা দেখো, ক, গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি সংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। তাহলে একটু খেয়াল করো তো, এই যে বায়োমেট্রিক্স, আমরা যে 2 নম্বরে লিখেছিলাম বায়োমেট্রিক্স, এখানে আমি কি করেছিলাম, ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি, অর্থাৎ কোনো একটি ব্যক্তিকে শনাক্ত করা, ফাইন্ড আউট করা। এখানে দেখো আমি লিখেছি পরিচয় শনাক্তকরণ অথবা ডিএনএ পরীক্ষা, ডিএনএ পরীক্ষা। এই যে পেয়ে গেলাম, তো এখানে আমরা দেখো উদ্দীপকের মধ্যে এটা পেলাম, এই যে ডিএনএ পরীক্ষা, পরিচয় শনাক্ত করতে, এই যে পরিচয় শনাক্তকরণ এবং ডিএনএ পরীক্ষা, দুইটাই আমরা পেয়ে গেলাম উদ্দীপকের মধ্যে। তাহলে অবশ্যই আমাদের কি বায়োমেট্রিক্স, আমরা বুঝে নিলাম এটা কি বায়োমেট্রিক্স। এই যে তোমাদের টেকনিকটা অবশ্যই ভালোভাবে তোমরা খাতায় লিখে আয়ত্ত করে নাও, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সহজ হবে, ঠিক আছে। তারপরে আসো, রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আগুনের মধ্যে কোনো মানুষে গিয়ে এই যে আগুনটা নিভাতে পারবে এবং মানুষকে উদ্ধার করতে পারবে। মানুষের দ্বারা কি সম্ভব? না, মানুষের তো শরীর পুড়ে যাবে। তাহলে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যারা একই সময়ে আগুনও নিভাবে এবং মানুষও উদ্ধার করবে। যারা আগুনকে ভয় পায় না তাদেরকে অবশ্যই যন্ত্র বলে। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রোবোটিক্স। এই যে দেখো, অগ্নি নিবারণ করা এবং মানুষকে উদ্ধার করা, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ কাজ। দেখো এখানে বলা আছে যত ঝুঁকিপূর্ণ কাজ আছে সব ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। রোবট ব্যবহার করা, এটা মানুষের জন্য দুঃসাধ্য কিন্তু রোবটের জন্য সাধ্য, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই বুঝতে হবে, এটা রোবোটিক্স। তারপরে আসো উদ্দীপকটা, আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ভার্চুয়াল রিয়ালিটি কি, আশা করি পারবা। ক্রায়ো সার্জারিতে সূচযুক্ত নল ব্যবহার করা হয় কেন, আশা করি পারবা। ঘ নাম্বার বলেছে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করে। এই যে আইসিটির মধ্যে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে তারা কি করে দিবে, প্রশ্ন ছুড়ে দিবে। এখন তারা বলেছে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি কি, এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তুমি যদি উদ্দীপক থেকে আনায় বানায় লেখো তাহলে অবশ্যই নাম্বার পাবা না। তোমাকে ফার্স্ট অফ অল লিখতে হবে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স, ঠিক আছে। এটা কি, এই যে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স, ঠিক আছে, এটা বায়োমেট্রিক্স। তারপরে বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা দিবা, তারপরে বায়োমেট্রিক্সের সাথে উদ্দীপকের কিছু মিলিয়ে দিয়ে দিলা, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ঘ নাম্বার বলেছে উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব। প্রথমেই তুমি লিখবা উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি হচ্ছে রোবোটিক্স, এটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। তারপরে তুমি যা যা কাজে রোবট ব্যবহার করা হয় তা তুমি লিখে দিলা, আশা করি তোমরা ফোন নাম্বারই পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে আরেকটি উদ্দীপক চলে দেখে আসি। যশোর বোর্ড 2024, এখানে বলা আছে ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন। এই যে ত্বক ক্যান্সার অথবা নর্মাল ক্যান্সার অথবা ত্বকে তিল অথবা অন্যান্য জিনিসগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলো বলা হয় ক্রায়ো সার্জারি। তারা কি বলেছে? ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর
চিকিৎসা নিম্ন তাপমাত্রা মাত্রা অতি শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেছে। এই যে দেখো আমি যে ক্রায়ো সার্জারিটা লিখে দিয়েছিলাম, এই যে ক্রায়ো সার্জারি, এখানে কি বলেছিলাম, এটা রক্তপাতবিহীন চিকিৎসা এবং অতি শীতল তাপমাত্রা মানে ঠান্ডা অথবা নিম্ন তাপমাত্রা। এবং তারা কি করেছে, এই যে ত্বকের টিউমার, ত্বকের ক্যান্সার, আঁচিল, তিল, এগুলো তারা কি করবে, ভালো করে দিবে। এটা কার কাজ? এটা হচ্ছে ক্রায়ো সার্জারির কাজ। তাহলে আমরা এই যে এখানে আছে ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন, এর মানে হচ্ছে এটা ক্রায়ো সার্জারি। ঠিক আছে, কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে সিমুলেটেড পরিবেশের মাধ্যমে তুমি কি করেছো, অভিজ্ঞতা লাভ করেছো। ধরো তুমি যদি নর্মালি অপারেশন করো তাহলে তুমি কোনো ধরনের দুর্ঘটনা করতে পারো। এই জন্য তারা কি করেছে, চিকিৎসার পূর্বে তুমি এই যে চিকিৎসাটা করেছো এর পূর্বেই কি করেছো, একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেছো। এটা কিভাবে অপারেশনটা করতে হবে, কি আসে বিষয়, এগুলো কি করেছো, পূর্বে অভিজ্ঞতা লাভ করেছো। এটা কি ভার্চুয়াল রিয়ালিটি। কারণ সিমুলেটেড কথাটা থাকা মানে হচ্ছে এটা আমাদের প্রথমটা ভার্চুয়াল রিয়ালিটি। এই যে সিমুলেটেড অথবা সিমুলেশন, এই কথাটা থাকা মানে আমাদের কি ভার্চুয়াল রিয়ালিটি। এই জন্য এই টপিকগুলো যেগুলো আমি সিনড্রোম আকারে তোমাদেরকে দিয়েছি, খুব সহজভাবে খাতায় লিখে নোট করে নাও, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে সফটওয়্যার পাইরেসি কি, খ নাম্বার কণ্ঠস্বর যাচাই ব্যবহৃত প্রযুক্তি। কণ্ঠস্বরের মাধ্যমে তুমি যদি তোমার ব্যক্তি শনাক্তকরণ করা, এটা অবশ্যই বায়োমেট্রিক্স। ঠিক আছে, তারপরে ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতিটি কি, এই যে তোমাকে প্রশ্ন করেছে কিন্তু ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে ক্রায়ো সার্জারি। সর্বপ্রথম লিখবা ক্রায়ো সার্জারি, তারপরে নিচে ক্রায়ো সার্জারি লিখে ক্রায়ো সার্জারির সংজ্ঞা দিবা, তারপরে উদ্দীপকের সাথে ক্রায়ো সার্জারি মিলিয়ে লিখে দিবা, আশা করি 3 থেকে 3 দিবে। ঘ নাম্বার বলেছে ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা, গবেষণা এবং ব্যবসা বাণিজ্যের ব্যবহৃত হয়, ব্যাখ্যা করা। হ্যাঁ, প্রথমে লিখবা ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি প্রাত্যহিক জীবনে ব্যবহার। এটা লিখে তুমি লিখতে পারো শিক্ষা, গবেষণা এবং বাণিজ্যের ক্ষেত্রে কি কিভাবে ব্যবহার হতে পারে এ সম্বন্ধে লিখে দিবা। আশা করি এটা খুব সহজে হয়ে যাবে এবং ভালো নাম্বার পাবা। তারপরে চলো আরেকটি উদ্দীপক আমরা দেখে আসি। চট্টগ্রাম বুট 2024, এখানে বলা আছে বাশার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্কটির আকারে খুব ছোট কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। এই যে টপ ডাউন অথবা ডাউন আপ, এই কথাগুলো যদি থাকে, টপ ডাউন অথবা ডাউন আপ, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। ঠিক আছে, এই যে এখানে বলা আছে না, হার্ড ডিস্ক আকারে খুবই ছোট কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। এটা অবশ্যই আমাদের কি ন্যানো টেকনোলজি, এটা আমাদের অবশ্যই কি ন্যানো টেকনোলজি, অর্থাৎ আকার ছোট করবে। 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে এনে তারা কি যন্ত্র তৈরি করবে। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের কি ন্যানো টেকনোলজি। আশা করি বুঝতে পেরেছ। তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটি দেখালেন। হ্যাঁ, দেখানোর জন্য তার অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মকর্তাগণ একটি যন্ত্রের দিকে তাকালেই অফিসের যন্ত্র খুলে যায়। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো একটি যন্ত্রের দিকে নির্দিষ্টক্ষণ তাকালে দরজা খুলে যায় অথবা আঙ্গুলে ছাপ রাখলে দরজা খুলে যায়, এটা কি, এটা অবশ্যই বায়োমেট্রিক্স। এটা কি বায়োমেট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছে ন্যানো টেকনোলজি কি। হ্যাঁ, খ অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব। হ্যাঁ, ক্রায়ো সার্জারির মাধ্যমে। উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকে ডিভাইসটি তৈরি করেছে, হার্ড ডিস্কটা তৈরি করেছে, এই তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো। সর্বদা মাথায় রাখতে হবে, তোমার এখানে তোমার উপরে প্রশ্ন ছুড়ে দেবে, তোমাকে সরাসরি উত্তর দিতে হবে এক কথায়। এটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এটা করা মানে হচ্ছে তুমি যখন ন্যানো টেকনোলজি লিখতে পারবা, স্যাররা তোমার প্রতি খুশি থাকবে। ঠিক আছে, স্যার অবশ্যই তোমাকে 2 বা 3 দিয়ে এখান থেকে চলে যাবে, তারা আর প্রশ্ন খাতাটা আর ভালোভাবে পড়বে না। তুমি প্রথমে যদি হজবর ল লেখো তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবা না, স্যাররা বুঝতে পারবে তুমি ফাঁকিবাজ, তুমি প্রশ্নটি বুঝতেই পারো নাই। ঠিক আছে, এই জন্য প্রথমেই তোমার চেষ্টা করতে হবে প্রশ্নটি বোঝা। তারপরে ঘ নাম্বার বলেছে প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্লেষণ করা। এখানে তোমার উপর প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই যে দরজার মধ্যে দেখলো তারা নির্দিষ্ট কর্মকর্তাগণ কি করেছে, একটি যন্ত্রের দিকে তাকালে এই দরজা খুলে যায়, তার মানে এটা বায়োমেট্রিক্স। ঠিক আছে, তারপরে বায়োমেট্রিক্সের সংজ্ঞা দিয়ে তুমি লিখে এটা মিলিয়ে দিলে আর কি। তারপরে চলো আরেকটি অঙ্ক আমরা সৃজনশীল দেখে আসি। সিলেট বোর্ড 2024, এখানে বলা আছে মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম ধড়ক সহিষ্ণু রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড পরিবেশ অপারেশন প্রক্রিয়া শেখালেন।
ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম দখল দখল সহিষ্ণু রক্তপাতবিহীন চিকিৎসা, রক্তপাতবিহীন চিকিৎসা মানে তো ক্রায়ো সার্জারি। আর অভিজ্ঞতা, যত ধরনের অভিজ্ঞতা প্রশিক্ষণ আছে এবং সিমুলেশন পরিবেশের মাধ্যমে কাজ করে, সবগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। সবগুলো কি অভিজ্ঞতা, প্রশিক্ষণ, সিমুলেটেড পরিবেশ, কৃত্রিম পরিবেশ, এই কথাগুলো থাকা মানে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আশা করি এটা বুঝতে পেরেছ। রোবোটিক্স কি? খ নম্বরে খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি। উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি। প্রাত্যহিক জীবনে উদ্দীপকে উল্লিখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। হ্যাঁ, অবশ্যই আছে। প্রাত্যহিক জীবনে উল্লিখিত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি প্রাত্যহিক জীবনে অনেক প্রভাব আছে, এটা তোমরা লিখে দিবা। যেমন শিক্ষার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, যুদ্ধ প্রশিক্ষণের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে নানাভাবে আছে, সবগুলোই লিখে দিলে আর কি। তারপরে চলো আরেকটি উদ্দীপক দেখে আসি। বরিশাল বোর্ড 2024, এখানে দেখো বলা আছে দৃশ্যকল্প 1, ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই অত্যাধিক নিম্ন তাপমাত্রা বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় সম্পর্কে পাঠদান করলেন। এই যে রক্তপাতবিহীন চিকিৎসা, কাটাছেঁড়া ছাড়াই, ঠিক আছে, অত্যাধিক নিম্ন তাপমাত্রা মানে অতি শীতল তাপমাত্রা ব্যবহার করা, এর মানে হচ্ছে চিকিৎসা পদ্ধতির কথা থাকলে এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। আরো ক্যান্সারের কথা উল্লেখ আছে, অবশ্যই এটা ক্রায়ো সার্জারি। কাটাছেঁড়া ছাড়া এর মানে রক্তপাতবিহীন, এর মানেও এটা কি ক্রায়ো সার্জারি। অত্যাধিক শীতল তাপমাত্রা মানেও ক্রায়ো সার্জারি। হ্যাঁ, আমরা এটা বুঝতে পেরেছি, এটা ক্রায়ো সার্জারি। তারপরে দৃশ্যকল্প 2, ডক্টর মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ। এই যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটু খেয়াল করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের কি ছিল? উন্নত জাতের উদ্ভিদ তৈরি, ঠিক আছে, উন্নত জাতের উদ্ভিদ তৈরি, নতুন জীবকোষ সৃষ্টি, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এটা বলা আছে ডক্টর মামুন প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করেন। বলা আছে মহাকাশ অভিযান কি? ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি কি? এই যে আপ ডাউন অথবা ডাউন আপ, ঠিক আছে, এটা কি? এটা অবশ্যই কি বুঝতে হবে? এটা হচ্ছে তোমার বটম ডাউন, বটম আপ অথবা হচ্ছে আপ ডাউন, এই ধরনের হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপরে আমাদের বলা আছে গ নম্বরে উদ্দীপকে দৃশ্যকল্প 1 যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো। তাহলে তোমাকে প্রশ্ন করেছে, তুমি উত্তর দিবা। উদ্দীপকে যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে তা হচ্ছে তা হচ্ছে ক্রায়ো সার্জারি, ঠিক আছে, তা হচ্ছে ক্রায়ো সার্জারি। তারপরে ক্রায়ো সার্জারির সংজ্ঞা দিয়ে তুমি এটার সাথে মিলিয়ে লিখে দিলে আর কি। ঘ নম্বরে বলেছে দৃশ্যকল্প 2 ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছে তা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য। হ্যাঁ, অবশ্যই, এটা হচ্ছে প্রথমে লিখবা দৃশ্যকল্প 2 ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছে তা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে অবশ্যই অপরিহার্য। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে ফসলের ঘাটতি, মাছের ঘাটতি এগুলো পূরণ করে অধিক ফলন উৎপাদন করা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যত টেকনিক লিখে দিয়েছি এই টেকনিকগুলো একটু ভালোভাবে আয়ত্ত করবা। আর বাকি সৃজনশীল প্রশ্নগুলো এটা তোমরা পাশে রেখে খাতার মধ্যে লিখে নিবা, তারপরে পাশে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবা। আশা করি খুব ভালো করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো টপিক নিয়ে আসছি। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।